আমার সাথে ছাত্রদের আন্দোলনটা করেছে, যেখানে কোনো শিবিরের কোনো অস্তিত্ব ছিল না, জামাত ইসলামের কোনো অস্তিত্ব ছিল না এবং বৈষম্যদের কোনো নামগন্ধ ছিল না। যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না বেরোতো, যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো, যদি ছাত্রদের না বেরোতো, তাহলে কি অবস্থা দাঁড়াতো? আমার মা মানে আমাকে বলছে, তুই কি আমার নাতিনগুলো 5 বছরের 3 বছরের কন্যা, এদেরকে তুমি কি দেখো না? এদের চোখের দিকে মুখের দিকে কি তোমার তাকাতে একবার ইচ্ছে করে না? ওই সময় আমার চোখ দিয়ে পানি পড়ছিল। তখন ওই দিন এস এম ফরহাদ আমাকে ফোন করে যে ভাই আমাদের কিন্তু 7টা কফিন লাগবে। তো ঢাকা আমি তখন বলেছি ঠিক আছে, আমি সেটা ব্যবস্থা করতেছি। আর জাহিদ ফোন দিল, বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন সম্পাদক, যে ভাই আমাদের তো আরও কফিন লাগবে, একটা তো হবে না। তখন বলেছে ঠিক আছে, তোমাদের সামনে থেকে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স খোলা, অ্যাম্বুলেন্স থেকে কফিন বের হবে। তো অ্যাম্বুলেন্সের ভিতর থেকে সে তখন যখন কফিন বের হয়েছে, এটা তার খুবই আশ্চর্য হয়ে গেছে। এবং কফিনগুলো যখন সামনে রাখা হলো, সবাই ভেবেছে এটা তো লাশ বা। আসসালামু আলাইকুম। এই আন্দোলন করেছে শিক্ষার্থীরা। শিবিরের কোনো ভূমিকা ছিল না, জামাত ইসলামের কোনো অস্তিত্ব ছিল না, বৈষম্য বিরোধীদের কোনো নামগন্ধও ছিল না। এগুলো আল্লাহর রহমতে ছাত্রদল এবং বিএনপি এগুলো সম্পূর্ণ করেছে। অর্থাৎ শেখ হাসিনাকে পতন করেছে ছাত্রদল এবং বিএনপি, এমনটি দাবি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি জনাব রাকিব সাহেব। আমি রাকিব চাচ্চুই বলবো, কারণ উনি চাচ্চুর বয়সী। উনি কোনো ছাত্র সংগঠন করার মতন বয়স ওনার নেই। 40-এর কোটায় তার বয়স হয়তো পৌঁছে গিয়েছে, 35-40-এর কাছাকাছি তার বয়স। তো সেই চাচ্চুকে বলবো, চাচ্চু, তো রাকিব চাচ্চু যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো কি আসলে সত্য? সুপ্রদর্শক, আপনারা দেখতে পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অবস্থা। তাদের ভাইদেরকে গ্রেফতার করে নেওয়া হয়েছে, কাউকে গুম করা হয়েছে, টর্চার করা হয়েছে, হত্যা করার জন্য খুঁজতেছে পুলিশ। তারপরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা নেতৃত্ব দিয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু রাকিব সাহেব সরাসরি বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো অস্তিত্বই ছিল না, তাদের কোনো ভূমিকাই ছিল না, জামাতের কোনো ভূমিকাই ছিল না, অস্তিত্ব ছিল না, শিবিরের কোনো ভূমিকা ছিল না, সব করেছে ছাত্রদল এবং বিএনপি। আমরা সারা জীবন দেখেছি। আমি অবশ্যই এই প্রমাণ নিয়ে এসেছি, জামাত ছিল কিনা, শিবির ছিল কিনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল কিনা, এটা আপনারা জানেন। এদেশের মানুষ ভালো করে জানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাহিদ, আসিফ, হাসনাত, আবদুল্লাহ, সাদিস আলম, আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ এবং আবু সাদির কায়েম, ফরহাদ হোসেন, এছাড়াও ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, সেক্রেটারি, এরকম বাংলাদেশের প্রত্যেকটি নেতৃবৃন্দ তারা কিন্তু কার্যক্রম করেছে। সেগুলো বিষয়গুলো আপনারা ভালো করে জানেন। তার ভিতরে আপনাদেরকে উল্লেখযোগ্য কিছু প্রমাণ দেখাবো। যেরকম কফিন মিছিল কারা করেছে? আমি রাকিব চাচ্চুর কাছে প্রশ্ন করতে চাই, চাচ্চু, এই কফিনগুলো কারা এনে দিয়েছিল? যেদিন কফিন মিছিল করা হয়, শেখ হাসিনার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এই কফিন মিছিলের মাধ্যমে, এই কফিনগুলো কারা এনে দিয়েছিল? শিবির জামাত ইসলামের নেতাদের কাছে, শাহবাগ থানার জামাতের, সম্ভবত শাহবাগ থানার জামাতের আমিরের কাছে এই কফিন চেয়েছিলেন এবং তিনি এটা পৌঁছে দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে। কিভাবে, অ্যাম্বুলেন্সে করে, কতটা কষ্ট করে, জীবনের রিস্ক নিয়ে, সেই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাবো। এছাড়াও আপনাদের মাঝে বিভিন্ন চমক থাকবে, বিভিন্ন তথ্য প্রমাণ থাকবে। আপনারা একটু দেখুন, ধৈর্য ধারণ করে আপনারা দেখতে থাকুন যে কিভাবে কফিন মিছিলটা করেছিল জামাতের নেতৃত্বে, শিবিরের নেতৃত্বে। আমরা একটু দেখে আসবো। আমার মা মানে আমাকে বলছে, তুই কি আমার নাতিনগুলো 5 বছরের 3 বছরের কন্যা, এদেরকে তুমি কি দেখো না? এদের চোখের দিকে মুখের দিকে কি তোমার তাকাতে একবার ইচ্ছে করে না? ওই সময় আমার চোখ দিয়ে পানি পড়ছিল যে না, আসলে কি করবো আমি, দেশের প্রয়োজনে, আন্দোলনের প্রয়োজনে। তখন আমি সবকিছুকে উপেক্ষা করে আমি তখন বাসা থেকে বের হই। যে আন্দোলনের বিশেষ স্মৃতি, একটা স্মৃতি হচ্ছে যে 16ই জুলাই আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শহীদ আবু সাইদ, তারপর হচ্ছে যে মুগ্ধ সহ তারা যখন শাহাদাত বরণ করার পরে তাদের কফিন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জানাজা, গাইবানা জানাজা হয়েছে এবং কফিন মিছিলের একটা কর্মসূচি ছিল। এবং তখন ওই দিন এস এম ফরহাদ আমাকে ফোন করে যে ভাই আমাদের কিন্তু 7টা কফিন লাগবে। তো ঢাকা আমি তখন বলেছি ঠিক আছে, আমি সেটা ব্যবস্থা করতেছি। তা আমি শাহবাগ থানার আমির হিসেবে আমি অবশ্যই সেখানে আমি ঊর্ধ্বতন সংগঠনের সাথে, দেলোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করেছি এবং আমরা কাঁটাবনের এখানে কফিনের অর্ডার দিয়েছি। এরপরে এখান থেকে আমাদেরকে কফিন নিতে দিবে না, এই জন্য আমরা পরবর্তীতে অ্যাম্বুলেন্সের মধ্যে মগবাজার থেকে আমরা অ্যাম্বুলেন্স ঠিক করে অ্যাম্বুলেন্সের ভিতরে কফিন ঢুকিয়েছি। 2টা অ্যাম্বুলেন্সে 8টা কফিন ঢুকিয়েছি এবং অ্যাম্বুলেন্সগুলো যখন ইয়াতে গিয়ে আপনার হচ্ছে যে শহীদ মিনারের এখানে আটকে, শহীদ মিনারের এখানে এবং হচ্ছে যে এই রাজু ভাস্কর্যের এখানে আটকে দেয়, আর ওইদিকে যাওয়ার জন্য দিচ্ছিল না।
তখন আমরা চিন্তা করলাম যে যে কোনো মূল্যে তো এখানে কর্মসূচিটা সফল করা লাগবে। তখন আমরা এই কাটাবন থেকে একটা কফিন প্রথমে ওদেরকে বললাম যে তোমরা আসো মুজিব হলের পিছনের এই গেট দিয়ে আসো, আমরা তোমাদেরকে কাপড় দিচ্ছি, তোমরা কোনো মতে কাঠ টাট সংগ্রহ করে ওখানে একটা কফিনের ব্যবস্থা করো। তো আসলো, আমরা ইয়ার উপর দিয়ে মানে হচ্ছে এটা ওয়ালের উপর দিয়ে কাপড় দিলাম, তারা নিয়ে গেল, সেখানে কাঠ টাট দিয়ে আসলো, তারা ব্যবস্থা করতে পারে না। তখন বলছে ঠিক আছে তোমরা আমরা আরেকটা কফিন পাঠাচ্ছি নীলক্ষেত দিয়ে কফিনটা নিয়ে আমাদের থানার বায়তুল সম্পাদক তানভীর সহ যখন গিয়েছে সেখানে, তখন বলা হচ্ছে যে কফিন তো আমাদের ঢুকাইতে দিবে না, বলছে তোমরা ভিতর থেকে একটা মিছিল নিয়ে আসো। মিছিল নিয়ে তারা নীলক্ষেত পর্যন্ত আসলো, আমরা এদিক থেকে কফিন নিয়ে গিয়ে তাদের কফিনটা দিলাম। মিছিলের মধ্যে পুলিশের বা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি ছিল মিছিলের দিকে। যখন মিছিল আগায় আসলো, আমরা আস্তে করে কফিনটা তাদেরকে দিয়ে দিলাম এবং পরবর্তী এই কফিনটা নিয়ে তারা শুরু করেছে। পরবর্তীতে আমরা বাকি অ্যাম্বুলেন্সগুলোকে সেখানে পাঠিয়ে, তখন আমাকে জাহিদ ফোন দিল, বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন সম্পাদক, যে ভাইয়া আমাদের তো আরো কফিন লাগবে, একটা তো হবে না। তখন বলেছে ঠিক আছে তোমাদের সামনে থেকে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স খোলা, অ্যাম্বুলেন্স থেকে কফিন বের হবে। তো অ্যাম্বুলেন্সের ভিতর থেকে সে তখন যখন কফিন বের হয়েছে, এটা তার খুবই আশ্চর্য হয়ে গেছে। এবং কফিনগুলো যখন সামনে রাখা হলো, সবাই ভেবেছে এটা তো লাশ বা জীবী, মানে পুরোপুরি ইয়ার বিষয়, আবেগ আপ্লুত হয়ে গেছে এবং সবার মধ্যে একটা অন্যরকম ইয়া এসেছে। আপনারা জানেন যে 52 ভাষা আন্দোলনের মতো এখানে একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। এবং কফিন নিয়ে এই জানাজা শেষে তারা যখন এই কফিন কাঁধে নিয়ে শাহবাগের দিকে মিছিল শুরু হয়েছে, তখন এই ফেসিবাদী সরকারের টনক নড়েছে। তখন তারা এটাকে যে কোনো মূল্যে দমন করার জন্য ছাত্রদের উপর তারা টিয়ার সেল নিক্ষেপ থেকে শুরু করে, কাঁদানে গ্যাস থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর তারা অ্যাটাক করে। এবং এক পর্যায়ে তারা ছাত্ররা যখন প্রতিরোধ গড়ে তোলে, তখন ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয় খালি করার জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। এবং তাদের মূল টার্গেট ছিল আন্দোলনকারীরা যেন বাইরে চলে যায়, দেশে ঢাকায় থাকতে না পারে। তখন আমরা সাবেক সভাপতিরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, এই আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে রাখতে হবে। তখন আমরা আমাদের এই যারা আমাদের সাবেক ভাই যারা আছে, সুধী শুভাকাঙ্ক্ষী যারা আছে, তাদের বাসা বাড়িতে খোঁজ খবর নিয়ে আশেপাশে আমরা আন্দোলনকারীদেরকে রেখে দিই, রেখার ব্যবস্থা করে একটা উল্লেখযোগ্য অংশকে। তখন সরকারের পরিকল্পনা কিন্তু ব্যর্থ হয় এবং আন্দোলন কিন্তু অব্যাহত থাকে, তো আস্তে আস্তে সেটা গতি ত্বরান্বিত হয়। এবং সর্বশেষ ইভেন এমনকি আমার আরেকটা স্মৃতি আছে, যেটা হলো যে 5ই আগস্ট সকাল যখন 10টায় আমার মা বা বৃদ্ধ মা আমার বাসায় ছিলেন, আমাকে দিন বের হইতে দিবেন না কোনো কাজ। 4ই আগস্ট আমি সকাল থেকে বাইরে থাকছি, রাতে বাসায় যেতে পারি নাই। সকালে আমি 5ই আগস্ট সকালে মার সাথে দেখা করার জন্য বাসায় ঢুকেছি। ঢোকার পরে মা দরজা আটকে দিয়েছে, বলছে আজকে তোমাকে বের হইতে দিব না। তখন এক পর্যায়ে মাকে আমি বললাম যে মা, 17 বছর আপনি কষ্ট করেছেন, আপনার ছেলে রাজপথে ছিল, আপনি আজকেও একটু জানামাজে দাঁড়ান, আমি আন্দোলনে যাচ্ছি, আমার ভাইয়েরা আমার ছাত্র জনতা আন্দোলনে, আমাকে যেতে হবে। তো মাকে কোনো মতে বুঝিয়ে, যদি আমার স্ত্রী তখন গর্ভবতী ছিল, 8 মাসের গর্ভবতী, তার জন্য খুবই কঠিন ছিল পরিস্থিতিটা। আমার মা আমাকে বলছে তুই কি আমার নাতিনগুলো 5 বছরের 3 বছরের কন্যা, এদেরকে তুমি কি দেখো না, এদের চোখের দিকে মুখের দিকে কি তোমার তাকাতে একবার ইচ্ছে করে না? ওই সময় আমার চোখ দিয়ে পানি পড়ছিল যে না, আসলে কি করবো আমি, দেশের প্রয়োজনে, আন্দোলনের প্রয়োজনে তখন আমি সবকিছুকে উপেক্ষা করে আমি তখন বাসা থেকে বের হই। তখন হয়তো মানে অশ্রু সিক্ত বিদায়, মানে যেটাকে বলে, তারাও হয়তো ভাবে না যে আমি আবার ফিরে যাবো, বা আমিও ভাবি না যে আমার সাথে আবার মা বা সন্তানদের সাথে দেখা হবে। তো আমি তখন ফিজি হাসপাতালের ভিতরে ঢুকি এবং ফিজি হাসপাতালে আমাদের নেতা কর্মীদেরকে আস্তে আস্তে বিভিন্ন দিক থেকে জড় হইতে বলি। এর মধ্যে আপনারা জানেন যে সাংকার পোলে গুলি হচ্ছে, অনেকে আহত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, শহীদ মিনারে গুলি হচ্ছে, কাউকে কোথাও দাঁড়াতে দিচ্ছে না, পুলিশ সমানে নির্বিচারে গুলি করতেছে। তো সেই সময়টাতে আসলে কেউ, সমন্বয়ক বলেন বা যারা বলেন, কেউ কিন্তু সাহস করে না রাস্তায় নেমে করার জন্য। আমরা কিন্তু তখন জীবনের মায়া ত্যাগ করে, পরিবার পরিজন সবকিছু ত্যাগ করে আমরা তখন কিন্তু রাস্তায় আসি এবং স্মৃতি হাসপাতালের মাঝখানে আউটডোরের 2টা 1 এবং 2 মাঝখানের এই অংশটাতে আমরা অবস্থান নিই এবং প্রায় 2 থেকে 3 হাজার জনশক্তি এখানে আমরা একত্রিত করি। ছাত্ররাও আমাদের সাথে ছিল এবং সর্বপ্রথম আমরা কারফিউ ভঙ্গ করে, এই আইন শৃঙ্খলা বাহিনীর এই কড়াকড়ি অবস্থান ভঙ্গ করে সর্বপ্রথম মিছিল নিয়ে আমরা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান গ্রহণ করি। এটা সম্ভবত 11টা বা 11:30টার দিকে, 11:30টার দিকে।
তো প্রথমে এই মিছিলটা নিয়ে আমরা যখন ওখানে যাই এবং সেনাবাহিনীকে ফুলের তোড়া দিই, ইয়ে করি, এবং একটা যখন এই দৃশ্যটা যখন চারদিকে ছড়িয়ে পড়লো, মিডিয়াতে ছড়িয়ে পড়লো, তখন কিন্তু মানুষ চারপাশ থেকে পঙ্গপালের মতো এখানে ছুটে আসছে। এর আগ পর্যন্ত কিন্তু কেউ কোথাও নামার সাহস পাচ্ছিল না। এবং আপনারা জানেন যে এর মধ্যে তো মানে সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, মানুষের স্রোত যখন চারদিক থেকে ভেঙে গণভবনের দিকে গেছে। কিন্তু সবার দৃষ্টি ছিল যে শাহবাগে কি হয়, কিন্তু সেই পরিস্থিতিটা কিন্তু পট পরিবর্তনের পরিস্থিতি কিন্তু আমরা তৈরি করেছি। আমরা মিছিলের নেতৃত্ব দিয়েছি, সামনে থেকে স্লোগান দিয়েছি, এখন ওই ভিডিও এবং এগুলো আমাদের আছে। তো রাকিব সাহেব, একটা প্রমাণ দেখান তো এরকম, এই যে জামাত নেতা তারা যে কফিন মিছিল করলো, তারা কিভাবে জীবনের রিস্ক নিয়ে কফিনগুলো ছাত্রদের মাঝে পৌঁছে দিয়েছেন, একটা প্রমাণ দেখান তো আপনারা আছে। আপনি তো দাবি করেন যে আমার 500 মারা গিয়েছে, 1000 মারা গিয়েছে, তো একটা প্রমাণ দেখান আগে। প্রমাণ ছাড়া আর জামাতের নাকি অস্তিত্বই ছিল না, অথচ এই কার্যক্রমগুলো জামাত ইসলাম করেছে, ইসলামী ছাত্র শিবির করেছে। 9 দফা, এটা কাদের, আব্দুল কাদের তো বলেছে 9 দফা কারা লিখেছিল, কারা প্রচার করেছিল। সারা দেশে যে লাল কাপড় দিয়ে চোখ বেঁধে যে আন্দোলনটি করা হয়েছিল, কারা করেছিল, এই বিষয়গুলো এদেশের মানুষ জানে। তো সুপ্রিয় দর্শক, বেশি কথা বলবো না, শুধু বিএনপি নেতা মির্জা আব্বাস সে বলতেছে জামাত এবং শিবির ছাত্রদের সম্পৃক্ততা কেমন ছিল। আপনারা তো সারেন্ডার করে ঘরে ঢুকে গেছিলেন। যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না বেরোতো, যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো, যদি ছাত্রদল না বেরোতো, তো যেখানে বিএনপি নেতা মির্জা আব্বাস বলতেছে যে শিবির জামাত এই আন্দোলনে ছিল, বৈষম্য বিরোধীরা ছাত্ররা তারা আন্দোলনে ছিল, আর রাকিব সাহেব ছাত্র দলের যিনি সভাপতি তিনি বলতেছেন শিবিরের কোনো ভূমিকা ছিল না, জামাতের অস্তিত্বই ছিল না। এই হচ্ছে তাদের রাজনীতি। মানুষ এতটা নেমো হারাম হয় কি করে? মানুষ এই ছাত্রলীগ নেমো হারাম ছিল সব থেকে বড়। আর একই চরিত্র আমরা দেখতে পাচ্ছি এই নাসিরউদ্দিন নাসির এবং এই রাকিব সাহেবের ভিতরে। এরা দুজন একদম সেম আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি যেরকম কথা বলতো, সেম কোয়ালিটির কথা বলে এরা। আমি ঘৃণা জানাই এ ধরনের বক্তব্য দেওয়ার, যে যারা আসলে কিছু করতে পারে না, তাদের মুরদ নেই, তারা এই ধরনের কথা বলে এবং আন্দোলনের ক্রেডিটটা তারা নেওয়ার চেষ্টা করে। এদেশের মানুষ দেখেছে, এদেশের সাংবাদিকরা, আন্তর্জাতিক সাংবাদিক জুলকারনাইন সায়ের খান বলেছেন ইসলামী ছাত্র শিবিরের অবদানের আন্দোলনে কেমন ছিল। অতএব তোমার মতন রাকিব বা কি বললো, রাকিব সাহেব কি বললো, এটা আমাদের দেখার বিষয় না, বা এদেশের মানুষ দেখবে না।